সবাইকে ওয়েলকাম আরো একটি নতুন ভিডিওতে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা একটা তোমাদের কমেন্ট ছিল যে বিশ্ব উষ্ণায়নের কারণ সমূহ সম্পর্কে আলোচনা করবো বা বিশ্ব উষ্ণায়নের কারণ কি। তো সেই কমেন্টের উপর বেস করে আজকের এই ভিডিওটা বানানো। দেখো, এটা মাধ্যমিক পরীক্ষার জন্য এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট যে বিশ্ব উষ্ণায়নের কারণ কি, কি কি কারণে বিশ্ব উষ্ণায়ন ঘটছে পৃথিবীর মধ্যে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আর বেশি দেরি না করে তো শুরু করা যাক। দেখো, এই যে তোমার এখানে যে পিডিএফটা রয়েছে এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে তোমরা চেক করে নিবে। সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাবে আগের থেকেই, এবং প্রত্যেকটা নোটও সেখানে তোমরা পেয়ে যাবে, এবং স্টাডি ম্যাটেরিয়ালসও যদি তোমাদের কিছু প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো বা সেই গ্রুপের মধ্যে জানাতে পারো, আমি অবশ্যই সেটা প্রোভাইড করে দিব। তো শুরু করা যাক যে বিশ্ব উষ্ণায়নটা কি। দেখো, আমি আগেই বলেছি আমি কোশ্চেনগুলো এইভাবে আলোচনা করব যাতে তোমাদের কি হয় পরীক্ষার পারপাসে অনেকটাই ইজি হয়ে যায়। অর্থাৎ কোশ্চেনগুলো এইভাবে তোমরা লিখলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, বিশ্ব উষ্ণায়ন সর্বপ্রথমে আমি আগের দিনও বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন যখন থাকবে কারণ বা প্রভাব আলোচনা করে, তখন সেই বিশ্ব উষ্ণায়ন কাকে বলে অবশ্যই লিখতে লাগবে, বা যেই কোশ্চেনটাই থাকুক সেটার কারণ বা ইস্যু যদি থাকে অবশ্যই তোমরা যদি তার একটা সংজ্ঞা প্রদান করতে পারো আগে, তাহলে সেটা একটা খুব গুড ইমপ্রেশন নিয়ে আসে এক্সামিনারের কাছে। দেখো, বিশ্ব উষ্ণায়ন কি। দেখো, পৃথিবীর গড় উষ্ণতা স্বাভাবিকের থেকে বৃদ্ধির হারকে বিশ্ব উষ্ণায়ন বলা যেতে পারে। অর্থাৎ পৃথিবীর যে গড় উষ্ণতা রয়েছে সেটা একটা স্বাভাবিক মাত্রার থেকে যখন বৃদ্ধি পাবে তখন আমরা তাকে কি বলবো, বিশ্ব উষ্ণায়ন বলবো। দেখো, বিগত কয়েক দশকের মধ্যে অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানি দহনের ফলে, এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই নগরায়নের জন্য প্রচুর পরিমাণে কি হচ্ছে, বনভূমি ধ্বংস হচ্ছে। এর ফলে পৃথিবীর যে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের যে মাত্রা, সেই গ্রিন হাউস গ্যাসের মাত্রাও ক্রমশ সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলতে পারি। দেখো, এখানে আমি খুব ইজি ভাবে একটা সংজ্ঞা প্রদান করেছি যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তোমরা এই সংজ্ঞাটাও লিখতে পারো, বা তোমাদের যদি মনে হয় না তোমরা অন্য কোনো সংজ্ঞা লিখবে সেটাও লিখতে পারো। ঠিক আছে, কিন্তু একটা সংজ্ঞা অবশ্যই দিবে যদি বিশ্ব উষ্ণায়নের কারণ নিয়ে আলোচনা করতে বলো, বা বিশ্ব উষ্ণায়নের কারণকে অবশ্যই আগে একটা তার সংজ্ঞা দিবে, তারপর সেটা হচ্ছে মেন পয়েন্ট করবে। সেটা মেন পয়েন্টটা কিভাবে করবে, যে বিশ্ব উষ্ণায়নের কারণগুলি হলো, বা তোমরা এটার জায়গায় এইভাবে লিখতে পারো যে বিশ্ব উষ্ণায়নের কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। তো দেখো, বিশ্ব উষ্ণায়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা কারণ সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহন। দেখো, জীবাশ্ম জ্বালানি, দেখো বর্তমান সময়ে শক্তি সম্পদের চাহিদা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সময়ের সাথে সাথে এই শক্তির চাহিদা আরো বৃদ্ধি পাবে। তো এই শক্তির চাহিদা পূরণের জন্য কি করা হচ্ছে, এই জীবাশ্ম জ্বালানি দহন করে সেই শক্তি উৎপাদন করা হচ্ছে। সেটা আমরা কয়লাও বলতে পারি, বা পেট্রোলিয়াম ডিজেল জাতীয় যেই সমস্ত দ্রব্যগুলো রয়েছে সেই সমস্ত জিনিস দহন করে কি করা হচ্ছে, শক্তি উৎপাদন করা হচ্ছে, যেটা আমাদের প্রত্যেক দিনের যে চাহিদা সেটা পূরণ করছে। দেখো, এই জীবাশ্ম জ্বালানির দহনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে জীবাশ্ম জ্বালানিগুলো দহন হয় সেটা হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ উৎপাদন, শিল্প, পরিবহন, রান্না এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ বর্তমান সময় দাঁড়িয়ে এই যে শক্তির ব্যাপক চাহিদা মেটানোর জন্য কি করা হচ্ছে, প্রচুর পরিমাণে কয়লা দেখো সব থেকে বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে কিসের ক্ষেত্রে, তাপ বিদ্যুৎ উৎপাদনে। অর্থাৎ তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে কি করা হয়, সেটার থেকে তাপ উৎপাদন করা হয়, যেটা পরবর্তীতে বিদ্যুতে পরিণত করা হয়। এবং এই যে কয়লার দহনের ফলে, সে জায়গায় আমি আরেকটা জিনিস বলে রাখছি, কয়লার দহনের ফলে কি হচ্ছে, সে জায়গায় প্রচুর পরিমাণে ছাই উৎপাদন হচ্ছে। তোমরা এটা অবশ্যই জানো আশা করি, যে এই বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দহনের সঙ্গে এই যে ফ্লাইং অ্যাশের যে সম্পর্কটা সেটা তোমরা অবশ্যই জানো, যেটা কি করছে, এই প্রাকৃতিক দূষণ ঘটাতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। ঠিক আছে, পরিবহন, রান্না এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে। এর ফলস্বরূপ কি হচ্ছে, দেখো বাতাসে, অর্থাৎ এই যে আমরা বাতাস দেখতে পাচ্ছি, বাতাস একটা মিশ্র পদার্থের মধ্যে পড়ে। ঠিক আছে, তার মধ্যে নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের পাশাপাশি বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডনের পাশাপাশি আরো বিভিন্ন গ্যাস এখানে রয়েছে। তো এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেই গ্যাসটা, যেটা বিশ্ব উষ্ণায়নের জন্য সব থেকে বেশি দায়ী, যেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে CO2, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। কি, CO2 বা কার্বন ডাই অক্সাইড, যেটা কি হচ্ছে, এই জীবাশ্ম জ্বালানি দহনের ফলে সব থেকে বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, এই যে ভূপৃষ্ঠের যে স্বাভাবিক টেম্পারেচার বা পৃথিবীর যে স্বাভাবিক উষ্ণতা সেটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা 2 নাম্বার পয়েন্টের দিকে চলে যাচ্ছি, যে অরণ্য বিনাশ। দেখো,
অরণ্য বিনাশ, বর্তমান সময়ে আমরা যদি দেখি প্রচুর পরিমাণে কি করা হচ্ছে, এই বনভূমি ধ্বংস করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। বনভূমি ধ্বংস করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া স্থাপনের জন্য, বড় বড় মাল্টি কমপ্লেক্স স্থাপনের জন্য, বড় বড় সোসাইটি স্থাপনের জন্য। তো এর ফলে কি হচ্ছে, অতিরিক্ত পরিমাণে বা মাত্রাতিরিক্ত পরিমাণে আমরা কি দেখতে পাচ্ছি, অরণ্য সম্পদ ধ্বংস হচ্ছে বা বৃক্ষচ্ছেদন করা হচ্ছে। তার পাশাপাশি দাবানলের ফলেও বনভূমি পুড়ে গেলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি করে। দেখো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করার কথা আমি তোমাদের বলবো, আমরা কৃষি ক্ষেত্রেও আমরা দেখেছি ঝুম চাষ, যেটা সেই ঝুম চাষের মধ্যে নিয়ন্ত্রিত ভাবে একটা এরিয়ার মধ্যে কি করা হয়, এই বনভূমি বা জঙ্গল পুড়িয়ে সেই জায়গায় কি করা হয়, চাষের জন্য উৎকৃষ্ট ভূমি তৈরি করা হয়। এর ফলেও আমরা দেখতে পাচ্ছি কি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পৃথিবীর মধ্যে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। তো অরণ্য বিনাশ হচ্ছে একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ এই বিশ্ব উষ্ণায়নের জন্য, এটা মাথায় রাখবে অবশ্যই। দেখো আমি এত ইজিলি বুঝিয়ে দিচ্ছি, আশা করি যদি তোমরা একটু ভালো করে ভিডিওটা সম্পূর্ণটা শোনো, তোমাদের কোশ্চেনটা আর মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না, তোমরা ইজিলি সেটা নিজে বানিয়েও লিখতে পারবে। দেখো একটা কোশ্চেন যদি তোমাদের খুব ভালোভাবে বোঝা হয়, তাহলে আমার মনে হয় না যে সেটা তোমাদের কোশ্চেনটা বারংবার করে মুখস্থ করতে হবে, তোমরা সেটা বানিয়েও লিখতে পারো, ঠিক আছে। আর যারা এই একটা কোশ্চেন পড়ে সেটা বুঝে বানিয়ে লিখতে পারবে, তাদের ক্ষেত্রে আমি মনে করি না মার্কস ক্যারি করাটা অনেকটা ইজি হয়ে যায়। দেখো থার্ড ওয়ান যেটা আমি এখানে পয়েন্ট অ্যাড করেছি, সেটা হচ্ছে যানবাহন এবং কলকারখানা থেকে নির্গত ধোঁয়া। দেখো বর্তমান সময়ে সভ্যতা যত দ্রুত বিকশিত হচ্ছে, তত আমরা কি যানবাহনের পরিমাণ এবং কলকারখানার পরিমাণ আমরা বৃদ্ধি পাতে দেখছি। দেখো যানবাহন এবং কলকারখানার পরিমাণ মানুষের উন্নতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। যত উন্নতির চরম শিখরে মানুষ পৌঁছতে থাকবে, তত এই যে যানবাহনের পরিমাণ এবং কলকারখানার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। দেখো এক স্থান থেকে অন্যত্র যাতায়াতের জন্য উন্নত পরিবহন ব্যবস্থার খুবই প্রয়োজন। বর্তমান সময়ে আমরা এই উন্নত পরিবহন ব্যবস্থার যে ট্রান্সপোর্ট গুলো আমরা ব্যবহার করে থাকি, বেশিরভাগই কি জীবাশ্ম জ্বালানির দহনের ফলে তার থেকে চলছে, বা জীবাশ্ম জ্বালানি দহনের ফলে তার থেকে যে শক্তি উৎপাদন হচ্ছে তার উপর বেশ করে সেই সমস্ত জিনিসগুলো চলছে। হ্যাঁ বর্তমান সময় আমরা দেখতে পারি হ্যাঁ ইলেকট্রিক ভেহিকলসও বেরিয়েছে। বর্তমান সময় প্রত্যেকটা দেশের গভর্নমেন্টই কি করছে, এই পরিবেশ দূষণটা বা বিশ্ব উষ্ণায়নটা কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। এবং এই বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে আমি মনে করি যে তোমরা যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক আছে। তো যাই হোক আর দেরি না করে আমি এখানে বলছি যে কেন এমন হচ্ছে। দেখো যে যানবাহন বা কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়াটা কি হচ্ছে, সরাসরি বায়ুমণ্ডলের মধ্যে মিশছে, বা এই যে শিল্প কারখানার পরিমাণ ক্রমশ কি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে সেটাও বাড়ছে, এবং তার জন্য বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের পরিমাণ ক্রমাগত বেড়েই চলছে। সেটা আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বা বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, প্রত্যেকটা গ্যাসের পরিমাণে সেখানে কি হচ্ছে, বেড়েই চলছে। যার ফলে কি হচ্ছে, বায়ুমণ্ডলের যে স্বাভাবিক উষ্ণতা সেটা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্নভাবে প্রাকৃতিক দূষণ সৃষ্টি হচ্ছে। নেক্সট যেটা জৈব বস্তুর পচন। দেখো জৈব বস্তুর পচন থেকে কিভাবে বিশ্ব উষ্ণায়ন হতে পারে, ঠিক আছে। দেখো এই যে জলাভূমি, উদ্ভিদ এবং প্রাণীর যে পচনশীল অংশ, জৈব আবর্জনা, স্তূপ আবর্জনা, ধান চাষের পর ধান গাছের অবশিষ্ট অংশে পচে গিয়ে প্রচুর পরিমাণে কি হচ্ছে, মিথেন গ্যাস উৎপন্ন করছে, যা বায়ুমণ্ডলে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটাচ্ছে। এই দেখো মিথেন যে গ্যাসটা, এই মিথেন গ্যাসটাও গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। এই গ্যাসটাও কি করছে, প্রচুর পরিমাণে এই যে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই গ্যাসটা আরেকটা যে নামে পরিচিত, সেটা হচ্ছে ল্যান্ডফিল গ্যাস। এই গ্যাসটা মূলত পচা গলা বিভিন্ন জায়গা, বিভিন্ন বস্তুর থেকে নির্গত হয়, বা ধান ক্ষেত থেকে প্রচুর পরিমাণে এটা নির্গত হয়, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নাম্বার পয়েন্ট, অর্থাৎ সিএফসি গ্যাসের নির্গমন। দেখো বিশ্ব উষ্ণায়নের জন্য সিএফসি গ্যাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম। দেখো সিএফসির পুরো নাম কি হচ্ছে, ক্লোরোফ্লুরোকার্বন। তোমরা আশা করি সকলেই জানো যে সিএফসির পুরো নাম কি, ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাসটি কিভাবে এই বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে সেটা আমরা একটু জেনে নেব। দেখো বর্তমান সময়ে অধিক সংখ্যায় কি হয়েছে, রেফ্রিজারেটর রয়েছে। তোমরা দেখো প্রত্যেকের বাড়িতেই রেফ্রিজারেটর রয়েছে, কম বেশি সবার বাড়িতেই, যেটাকে আমরা ফ্রিজ বলি, ফ্রিজ, তাই তো। তারপর হচ্ছে এসি রয়েছে, এয়ার কন্ডিশনার রয়েছে, যা সিএফসি গ্যাস নির্গমনের প্রধান উৎস। অর্থাৎ আমি আগের দিনই বলেছিলাম এই যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র যেই সমস্ত রয়েছে, এই সমস্ত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে কি হচ্ছে, প্রচুর পরিমাণে সিএফসি নির্গত হচ্ছে, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন কি করছে, বিশ্ব উষ্ণায়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও দেখো এই যে রং শিল্প, ঠিক আছে, তারপরে হচ্ছে বস্ত্র শিল্প এবং প্রাসাধন সামগ্রী প্রস্তুতের সময়
প্রসাধন সামগ্রী প্রস্তুতের সময় বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে সিএফসি গ্যাস নির্গত হচ্ছে, যা বায়ুমণ্ডলের যে স্বাভাবিক উষ্ণতা সেই স্বাভাবিক উষ্ণতাকে ক্রমাগত দিনের পর দিন বাড়িয়েই চলছে। দেখো লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। দেখো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি, এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে বায়ুমণ্ডলে গ্যাসীয় আবরণ সৃষ্টি হচ্ছে। আমি আগেই বললাম যে বায়ুমণ্ডলে এই ক্রমাগত কি হচ্ছে, এই যে আমরা জীবাশ্ম জ্বালানির দহন বলি বা যে কলকারখানা বা যানবাহন থেকে নির্গত ধোঁয়া, এই সমস্তর ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস বায়ুমণ্ডলে সরাসরি মিশছে, আর এদের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যেটা কি সৃষ্টি করছে, একটা গ্যাসীয় আবরণের সৃষ্টি করছে, যার মধ্য দিয়ে সূর্যের ক্ষুদ্র তরঙ্গ রূপে ভূপৃষ্ঠে আসতে পারে। কিন্তু দেখো ওই লাইনটা ভালো করে দেখো, যার মাধ্যমে বা মধ্যে দিয়ে সূর্যের ক্ষুদ্র তরঙ্গ রূপে ভূপৃষ্ঠে আসতে পারে, কিন্তু বৃহৎ তরঙ্গের প্রতিফলিত হতে পারে না। বৃহৎ তরঙ্গগুলো কি হচ্ছে, প্রতিফলিত হতে পারছে না, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় এবং বিশ্ব উষ্ণায়ন ঘটছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি এটা হচ্ছে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস যে পড়িয়েছিলাম, তোমরা ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, সেখানে আমি এই জিনিসটা আরো ভালোভাবে আলোচনা করেছিলাম। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আরেকটা জিনিস বলছি, যদি তোমাদের আরো নতুন নতুন কোনো ভিডিও প্রয়োজন হয় কোনো টপিকের উপর বা অন্যান্য কোনো ক্লাসের উপর, যদি জিওগ্রাফি বা হিস্ট্রি সাবজেক্টের উপর কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি আজকে যেমন একজন কমেন্ট করেছিল, তার ভিত্তিতে আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি যে বিশ্ব উষ্ণায়নের কারণ কি তা নিয়ে। তো অবশ্যই তোমরা যদি বলো তা আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো। আর আরেকটা কথা বলছি, অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিবে, ভিডিও ডেসক্রিপশনে সেটা দেওয়া থাকে। তো সেখানে তোমরা ফ্রিতে নোটস গুলোও পেয়ে যাবে, এবং যেই টপিকগুলো আমি পড়াচ্ছি সেই টপিকের পিডিএফ গুলো আমি সেখানে দিয়ে থাকি। এবং পরবর্তীতে নতুন কি কি ভিডিও আসতে চলেছে বা কি তোমাদের আদার্স কোনো কিছুতে সমস্যা আছে কিনা জিওগ্রাফি পেপারের উপর, সেই সমস্ত জিনিস আমি সেখানে তোমাদের নোটস হিসেবে আমি প্রদান করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।